আমাদের দৈনন্দিন ইউজের জন্য আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি তার মোস্ট অফ দ্য প্রোডাক্ট কিন্তু চায়না থেকে আসে। আপনার হাতের যে মোবাইলটা আছে কিংবা মোবাইলের যে যন্ত্রাংশগুলা অথবা মোবাইলের ব্যাক কভার, আপনার ইয়ারপড কিংবা আপনার স্মার্ট ওয়াচ, প্রত্যেকটা প্রোডাক্টই চায়না থেকে আসে। আপনার বাসার এসিটা যদি হ্যারিয়ার, গ্রি কিংবা মিডিয়া ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে এই ব্র্যান্ডগুলো চাইনিজ। আপনার বাসার গাড়িটা যদি টয়োটা, টেসলা, বিএমডব্লিউ কিংবা ভোলসওয়াগেনের হয়ে থাকে, বলা বাহুল্য যে এই প্রত্যেকটা ব্র্যান্ডের ম্যানুফ্যাকচারিং ইউনিট চায়নাতে অবস্থিত। 1978 সালে চাইনিজ গভর্নমেন্ট একটা রিফরমেশন প্রসেসের মধ্যে দিয়ে যায়, যেখানে তাদের মূল এজেন্ডাই ছিল ওয়ার্ল্ডের বড় বড় ব্র্যান্ডগুলোকে নিজেদের দেশে নিয়ে আসা এবং এখানে তাদেরকে নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট বানানোর জন্য উদ্বুদ্ধ করা। এই জন্য তারা তাদের ব্যাপক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করে এবং তাদের পলিসিতে কিছু গুণগত পরিবর্তন আনে, যার কারণে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলা নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট চায়নাতে ওপেন করতে সক্ষম হয়েছিল। বাংলাদেশ যখন গার্মেন্টসের কন্ট্রোল 90-এর দশকের দিকে নেওয়া শুরু করে, তার আগ পর্যন্ত কিন্তু চাইনিজদের হাতেই এই গার্মেন্টস শিল্পের কন্ট্রোলটা ছিল। আমরা এই কন্ট্রোলটা নিতে পেরেছিলাম কারণ আমাদের তখনকার স্ট্যান্ডার্ড হিসেবে লেবার কস্ট অত্যন্ত কম ছিল। চাইনিজরাও ঠিক 78 সালের পরে যখন এই কন্ট্রোলটা নেওয়া শুরু করে, উন্নত বিশ্বের তুলনায় তাদের লেবার কস্ট কম ছিল। এখন কিন্তু চায়না একটা লেবারের ন্যূনতম ওয়েজেস হচ্ছে গিয়ে 5,000 RMB কিংবা 90,000 টাকা, যেটা কিন্তু মোটেও কম না। আমরা চাইলে আরো অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে চাইনিজদেরকে এই দিকে টক্কর দিতে পারি, যেটা ভিয়েতনাম এবং কম্বোডিয়া করতেছে। জুতা, ব্যাগ কিংবা ছোট ছোট এক্সেসরিজ আইটেম, জুয়েলারিজ, কসমেটিক্স ইত্যাদি বিভিন্ন প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ইউনিট আমরা চাইলেই বাংলাদেশে করার জন্য বিদেশিদেরকে উদ্বুদ্ধ করতে পারি। এই জন্য প্রয়োজন আমাদের সরকারের সদিচ্ছা এবং কিছু উদ্যোক্তা যারা মন থেকে দেশকে ভালোবাসে এবং দেশের জন্য কাজ করতে চায়।